আমি আজকে সারাদিনে ব্যাটিং রেকর্ড দেখতে বেশ ক্লান্ত হয়ে গেছি যে কি রেকর্ড হচ্ছে আমাদের। দীর্ঘকাল পরে আমরা একটা 150 রানের পার্টনারশিপ পেলাম টপ অর্ডারে। তামিম ইকবাল ছাড়া এই ১ম আমরা 160 রানের একটা পার্টনারশিপ ওপেনিং এ দেখলাম। আমাদের ওপেনিং জুটি যেটা তামিম ইকবাল ছাড়াও রান করতে পারে সেটাও একটু প্রমাণ হলো। এই ১ম আমরা দেখলাম যে টপ অর্ডারে মানে ১ এবং ২ ২ টা পার্টনারশিপেই ১০০ প্লাস রান হইছে। মানে ওপেনিং পার্টনারশিপে হইছে, ২য় উইকেট পার্টনারশিপে হইছে। এছাড়া আজকে দিন শেষে আমরা ১ উইকেটে ৩৩৮ রান করছি। আর মাত্র ৮ টা রান যদি আমরা এই ১ উইকেট হারায় করতে পারি, এটা ১ উইকেট হারায় বাংলাদেশ যে কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ রান পেয়েছে। সর্বোচ্চটা হয়েছিল ৩৪৭। সে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল যে রেকর্ড ইনিংসটা খেললো ওই দিনে এটা হয়েছে। সব মিলে রেকর্ডের একটা ফুলঝুরি বসছে। এখন এই রেকর্ড গুলাকে আমি জানি আপনি আমি কেউই খুব একটা পাত্তা দিচ্ছি না। কারণ প্রতিপক্ষ তো আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ডের বিপক্ষে এই যে গাদা রেকর্ড, এই জয়ের এত বড় ইনিংস, তারপরে সাদমানের ৮০, তারপরে মুমিনুলেরও ৮০, এগুলারে আপনারা পাত্তা দেওয়ার কথা না। আর যে আয়ারল্যান্ডের বোলিং এর এগেইনস্ট এ এটা করাই স্বাভাবিক। না, আমি বলি এটারে পাত্তা দেন। এগুলারে পাত্তা দেন, এগুলারে পাত্তা দিলে যেটা হবে ওই যে সবসময় যেটা বলি, কচু গাছ কাটতে মানুষ কাটার অভ্যাস হবে। মানুষ কাটার অভ্যাস এই দুনিয়ায় কারো যেন না হয়। স্রষ্টা সেই না দিক। কিন্তু আজকে এই যে কচু গাছের মতো বোলারদের পিটাইতে এদের সত্যি বোলিং খেলার অভ্যাসটা হবে। সেই উপকারিতাটার কথা তো বলেই ফেললাম। তার সঙ্গে একটু আসলে আজকে বলি যে আমাদের এই যে ৩ ব্যাটসম্যান জয়, সাদমান এবং মুমিনুল আমাদের কি একটা উপকার করলো। এই ৩ টা ইনিংস খেলে আমাদের কিরকম একটা ক্রাইসিস থেকে রিলিফ হয়ে আসলো এরা ৩ জন। দেখেন আমি এটা মুখে বলার ব্যাপার না। আমার ধারণা সবাই উপলব্ধি করতেছেন যে আমাদের ক্রিকেট তথা স্পোর্টস তার ইতিহাসের সবচেয়ে বড় ডাউন পয়েন্ট এ এসে পৌঁছেছে। এটা পারফরম্যান্স এর জন্য বলতেছি না। পারফরম্যান্স তো আজ আছে কালকে নাই। পারফরম্যান্স সবসময় একরকম থাকে না। কখনো কোনো জন্য অনেক ভালো হয়, কোনো জন্য ফল করে। এটা খুব বড় কোনো ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আজকে যেসব কেলেঙ্কারিতে আমাদের স্পোর্টস কাঁপতেছে। যদিও আমাদের বিসিবির দেখে বোঝার উপায় নাই যে আসলেই স্পোর্টস এরকম কাঁপতেছে। কিন্তু ক্রিকেটের কারণে পুরো দেশের স্পোর্টস এবং আমি বলব যে পুরো দেশের যে আমাদের মেয়েদের যে অবস্থান, এটা একটা বিরাট হুমকির মধ্যে পড়ে আছে। বিরাট হুমকির মধ্যে পড়ে গেছে। আমি আগে একাধিক পয়েন্টে বলছি যে এই যে অভিযোগগুলো একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ ক্রিকেটে আসতেছে নারী ক্রিকেটে, এগুলোর যদি প্রকৃত সুরাহা না হয় তাহলে বাচ্চাদের এরপরে একটা পরিবারের বাচ্চাকে মা-বাবা বা স্কুল থেকে টিচাররা তারা আদৌ আর ক্রিকেট খেলায় বা অন্য কোনো খেলায় মেয়েদের পাঠাবেন কিনা এটা যথেষ্ট দুশ্চিন্তার ব্যাপার। যথেষ্ট দুশ্চিন্তার ব্যাপার। আমাদেরকে এই জায়গাটা নিরাপদ ঘোষণা করার জন্য খুবই চেষ্টা করতে হবে। এখন যে কথাগুলো রটছে, যে কথাগুলো তৈরি হইছে, এই কথাগুলো হয় ভুল প্রমাণ করতে হবে, নতুবা যদি হয়ে থাকে শাস্তি দিতে হবে। এখানে আস্থার পরিবেশ ফেরে নাই। যে একটা অবস্থা এই অনাস্থা চলতে থাকলে আমাদের খেলাটাই শেষ হয়ে যাবে। মেয়েদের খেলাধুলাই শেষ হয়ে যাবে। মেয়েদের জীবনযাত্রায় একটা বিরাট ধাক্কা খাবে। একই সঙ্গে আমাদের সামনে যে মূর্তিগুলো ছিল, যে মানুষগুলাকে দেখে আগাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি আমার ২০ বছরের জীবনে আমি মোটেও নীতিগতভাবে একটা সঠিক জীবন কাটাইনি। আমি নৈতিক জীবন কাটাইনি। এই দাবি আমি কোথাও করি না। কিন্তু আমি সামনে যে লোকগুলারে রেখে সবসময় পথ চলছি যে এই লোকটার মতো লিখতে চাই, এই লোকটার মতো করে ক্রিকেট বুঝতে চাই, এই লোকটার মতো নীতিবান হতে চাই বা এথিক্সটা এই লোকটার লেভেলে ভাবতে চাই অন্তত। পালন করতে না পারি। সেই লোকগুলার মূর্তি তো আজকে ধসের মুখে পড়ছে। তাদের নামে ভয়াবহ সব অভিযোগ যা আসলে নেওয়া যাচ্ছে না। একেবারেই নিতে পারতেছি না যে যাদের আসলে উঠতে বসতে রাতে শোয়ার সময় একবার সালাম করে শুতাম, সকালে উঠে তাদের নাম ধরে সালাম করে উঠতাম। কত সমালোচনা কনটেন্ট করছি। কিন্তু প্রত্যেকটা কনটেন্ট শেষে নিজে বলছি যে, "ভাই কোন আকাশের চাঁদ নিয়ে কথা বলতেছ? এরা কোন লেভেলের মানুষ আর তুমি দেবব্রত কোথাকার কে?" আজকে আমার সেই জগৎটা পুরো ধসের মুখে পড়ে গেছে। আমার না শুধু পুরো বাংলাদেশের যাদেরকে আমরা আমাদের আদর্শ বলে মানছি। এখন হয় হ্যান্সিক রনিও তো দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন, প্রমাণিতও হয়েছিল। আজহারউদ্দিনও হয়েছিলেন। কত আইডলের
উপর দিয়ে এটা গেছে না? তবে সেটার আবার বিচার হলে কি হবে? আমাদের বুকটা ভেঙে যাবে। কিন্তু হয় উনি নিরপরাধ প্রমাণ হবেন, আমরা আনন্দ পাবো, নতুবা ওনার যদি প্রকৃত শাস্তি হয় সেটাও একটা কথা। যে না আমাদের সোসাইটি যত বড়ই ভাবমূর্তি থাক, আমাদের সোসাইটি কোনো অপরাধীকে মুক্তি দেয় না। এরকম একটা জায়গায় আমরা আছি। ফলে টালমাটাল একটা অবস্থা। আজকে এই যে সকালে মেসি নিয়ে কনটেন্ট করি, বিকেলে ডিপল নিয়ে কনটেন্ট করি, নানা রকম করি না? আপনারা ভাবেন যে লোকটা খুব মৌজে আছে, খুব মৌজে আছে। মেসি লাপোর্তা নিয়ে সারাদিন ব্যস্ত আছে। ভাই আমাদের ক্রিকেটটা মানে খেলাধুলা নিয়ে কথা বলতেই খুব কষ্টের মধ্যে আছে। এরকম একটা সময় আমি জয়, মোমিনুল এবং সাজমানকে সবচেয়ে বড় স্যালুটটা দিতে চাই যে ভাই মাঠের বাইরের এই যত কথা, এমনকি পুরুষ দল নিয়ে তো নানা রকম ঝামেলা চলতেছে। এই সালাউদ্দিন ভাই অমুক তমুক কত চলতেছে না? এগুলার সব ঝেড়ে ফেলে আপনি কি যে খুব খেড়ের বাড়ি বোলার। তাদের এগেইনস্ট এও আপনারা যে বড়, বড় ইনিংস খেলছেন, এটা আমাদেরকে এট লিস্ট একটা খেলায় ফিরায় নিয়ে আসছে। আমরা যেটা চাই যে আমাদের আলোচনাটা ২২ গজে থাক। আমাদের আলোচনাটা ফুটবলের ওই পিচটার মধ্যে থাকবে, সেটাই আমরা চাই। আমরা ক্রিকেট বা ফুটবল নিয়ে স্পোর্টস সাংবাদিকতা এর বাইরের জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, একবারে ইচ্ছে করে না। ফলে এই ৩ জনকে আমি প্রাণ ভরা একটা কৃতজ্ঞতা জানাই। যে এট লিস্ট আপনারা একটা রিলিফ দিছেন। হোক সে প্রতিপক্ষ যারাই হোক। তারপরে কথা হচ্ছে যে এইরকম প্রতিপক্ষের এগেইনস্ট এই তো আমরা অনেক খারাপ করতেছি গত কয়েক বছর ধরে। আমরা এইরকম এর চেয়ে দুর্বল, দুর্বল বোলিং পেয়েও আমরা রান করতে পারি না। খুব কষ্ট করে ৩০০ রান করতে আমাদের জীবন বের হয়ে যায়। সেখানে আসতে ৩৩৮ রানে দিন শেষ করছে মাত্র ১ টা উইকেট হারায়। আমাদের একজন ওপেনার ৬০ প্লাস ইনিংসে অপরাজিত রয়েছেন। ওই আরেকজন ওপেনার ৮০ রান করে আউট হয়েছেন, আরেকজন ওয়ান ডাউন ব্যাটসম্যান ৮০ রানে নট আউট হয়েছেন। কি অসাধারণ না দেখতে ব্যাপারটা? যে বোলারই হোক। আমি একদিন কার ব্যাপারে বলতেছিলাম যে, আপনি যদি দুনিয়ার জঘন্যতম বোলার দেবব্রতর বলও খেলেন, সারাদিন ধরে খেলা কষ্ট। সারাদিন ধরে খেলতে পারবেন না। একসময় ধৈর্যচ্যুতি হবে। ফলে বোলার এখানে আর ম্যাটার থাকে না। পরীক্ষাটা নিজের সঙ্গেও। আমরা ছোট, ছোট দলের বিপক্ষেও এই পরীক্ষাগুলাতে এর মাঝে ফেল করছি। সেই জায়গাটায় আমাদের একটা বিরাট সান্ত্বনা, বিরাট একটা শাস্তি যে আমরা এট লাস্ট টপ অর্ডারে রান পাইছি। দেখেন গত ৩-৪ বছরে আমরা টেস্ট জিতছি। ইভেন পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হোয়াইট ওয়াশ করে আসি। তাও টপ অর্ডার থেকে কিচ্ছু পারি কিচ্ছু না। ফ্রাঙ্কলি স্পিকিং সেই তামিম ইমরুল কায়েস মুমিনুলের যখন ভালো ফর্ম এবং তামিম ইমরুল কায়েস ওপেন করে। তারপর থেকে আমাদের টপ অর্ডারে কিচ্ছু নাই। কক্ষনো টপ অর্ডারে কিছু একটু পাই নাই। কোনদিন সাদমান অনেক চেষ্টা করে একটা সেঞ্চুরি করে, অনেক অপেক্ষার পরে জাকির একটা সেঞ্চুরি করে, অনেক কান্নাকাটি করে, জয় একটা সেঞ্চুরি করে। এই তো! এর বাইরে কিচ্ছু ঘটে না। আমরা টপ অর্ডার দিনের পর দিন ফেল করে ২৫ রানে ৭ উইকেট পড়ে যায়। তারপরে গিয়ে লিটন আর মিরাজ দিয়ে টেস্ট জেতায় আসে। এটা তো আদর্শ সিনারিও না। সেটা নিয়ে অনেক হাহাকার করছি। সেই জায়গায় আবারও বলি বোলার যাই হোক, যেমনই হোক। আমি জানি খুব বাজে বোলিং হয়েছে। মানে এই পিচে এর চেয়ে খারাপ বোলিং করা যেত না। সেটা আয়ারল্যান্ড করছে। কিন্তু আমরা সেটা সুযোগও নিতে শিখছি। অন্য যেকোনো সময় হলে আমি হয়তো দেখতাম যে জয় ওরকম সব ভাব বলে বলে ক্যাচ তুলে দিয়ে চলে আসছে। মোমিনুল ওরকম একটা সস্তা বলে ওই সিলি মিডনে বলটা তুলে দিয়ে চলে আসছে ক্যাচিং প্র্যাকটিসের মতো করে। মাঝে ২ বছর তো আমরা তাই দেখছি। সাদমান একবারে ক্লুলেস এর মতো করে ব্যাট চালায় নিজের স্টাম্প উড়ে গেছে কখন খেয়াল করতে পারে নাই। আমি ওদের ছোট করতেছি না। কিন্তু এরকম সব ঘটনা দেখছি তো। কিন্তু আজকে এটলিস্ট ওরা বাজে বলগুলোকে বাজে বলের যে প্রাপ্যটা সেটা দিতে পারছে। এটা আমাদের প্রাপ্তি। অনেক প্রাপ্তি। রেকর্ড এগুলো খুব বড় কথা না। হ্যাঁ, এক অর্থে তো বড় কথাই যে আমাদের ২ ওপেনার একসঙ্গে রান পাইছে। খুব ভালো লাগতো যদি সাদমানও সেঞ্চুরিটা করে তারপরে আউট হতো। সাদমান, জয় দুজনই সেঞ্চুরি করত। তারপরে এটা হলে খুব ভালো লাগতো। না সাদমান আউট হইছে। অন্যান্য সময় আমরা দেখতাম যে তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওরা দুজনে মিলে 150 প্লাস বোধহয় 170 র মতো করছে। তারপরেই দেখা যেত যে ২০০ রানের মধ্যে ৫ উইকেট নেয়। না, সেখান থেকে ৩৩৮ এ চলে গেছে পরের জুটিতে। কি অসাধারণ ব্যাপার! ফলে আমি বলব যে এইটা আসলে আমাদের একটা নরককুণ্ডে যখন আমরা সবাই দাঁড়ায় আছি, আমাদের স্পোর্টসটা দাঁড়ায় আছে সেই জায়গাটায় এরা ৩ জন একটা বর্ষার পানি হয়ে আসছে। খুব, খুব খুশি লাগতেছে, খুব খুশি লাগতেছে। আনন্দে নাচার মতো পরিস্থিতি হয় নাই। কিন্তু একটু দম নিতে পারতেছি। একটু দম নেওয়ার একটা ফিলিং হচ্ছে যে না এট লিস্ট আমাদের ক্রিকেটটা বেঁচে আছে। খেলাটা বেঁচে আছে। এইটা খুব জরুরি ছিল।
একটু ক্রিকেটীয় আলাপ করি। ক্রিকেটীয় একটা কথা বলি, সেটা হচ্ছে জয় আর মুমিনুলের ব্যাটিংটা দেখতে, দেখতে যেটা মনে হচ্ছিল যে এই মুমিনুল ছেলেটার ক্যারিয়ার তো কার্যত আমরা শেষ করলাম একটা গায়ে ফলস ট্যাগ লাগায়। একেবারে মিথ্যে একটা ট্যাগ লাগালাম যে ও শুধু টেস্ট প্লেয়ার। এর চেয়ে বাজে ব্যাপার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমি একটু আগে ভাবতেছিলাম যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট অপরাধগুলোর একটা র‍্যাংকিং করব। সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি নাঈম ইসলামের ক্যারিয়ার শেষ করা। ২য় সর্বোচ্চ বাজে অপরাধ আমার কাছে মনে হয় মুমিনুলরে টেস্ট ক্রিকেটার বানায় দেওয়া। মুমিনুল যে কত সুন্দর ওয়ানডে ব্যাটসম্যান, ইভেন সে যদি পর্যাপ্ত ওয়ানডে খেলতো তাহলে এমনও হইতে পারত যে সে ভালো টি-20 ও খেলতেছে। তার কিন্তু ভালো, ভালো টি-20 ইনিংসও আছে। তো এগুলো ব্যাপার না। তার ওয়ানডে ক্যারিয়ারটারে সে হচ্ছে পারফেক্ট ওয়ানডে ব্যাটসম্যান। আজকে ২ ফরম্যাটেই তার ক্যাপ্টেন থাকা উচিত ছিল। টেস্ট এবং ওয়ানডে। ২ ফরম্যাটেই সে ৪ নম্বরের অপরিহার্য থাকার কথা ছিল। টেস্ট, ওয়ানডে। সেখানে ওয়ানডেতে তার সঙ্গে যে নৃশংসতা করে হাথুরু সিংহে তারে বের করে দিছে ৮ নাম্বার ৯ নাম্বারে ব্যাট করায় তার গায়ে একটা ফলস সিল লাগায় দিছে। ফলে এখন সে প্রিমিয়ার লিগে রান করেও আর ওই শর্টার ফরম্যাটে ডাক পায় না। তো জয়কে আমার মমিনুলের পাশে ব্যাট করতে দেখতে, দেখতে ওই জিনিসটা ভয় হচ্ছিল। যে জয় দেখেন আমি তুলনা করতে চাই না। তারপরে যদি তুলনা করি জয় হৃদয়। ওরা তো একই ব্যাচের একই রকম পটেনশিয়াল দুটো ছেলে ছিল। এবং জয়ের কথা আপনি যদি ভাবেন তাহলে জয় হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি অল ফরম্যাট ক্রিকেটার। জয় সব ফরম্যাটেই সমান ভালো। এটাই আমরা জানতাম। এবং আমরা জানতাম যে জয় হচ্ছে একজন অল ফরম্যাট মিডল অর্ডার ব্যাটসম্যান। সেখান থেকে জয় কিভাবে ওপেনার হয়ে গেল আপনারা জানেন। একেবারে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হলে ওপেনে পাঠানো হলো সেখানে সেঞ্চুরি পাওয়াতে ওর ক্যারিয়ারটা একটা বিপদে পড়ে গেছে। এখন যেটা হয়েছে জয়ের পিঠেও মুমিনুলের মতো এরকম একটা ফলস ট্যাগ লাগার মতো পরিস্থিতি হয়েছে। জয় কদিন আগে টি-20 তে সেঞ্চুরি করল। তারপরে ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি করল, এখন এসে টেস্টে সেঞ্চুরি করল। মানে এর মধ্যে ওয়ানডে হয় নাই বলেও সেখানে সেঞ্চুরি করতে পারে নাই। ও যেখানে যাচ্ছে সেখানে কিন্তু রান করতেছে। ও টি-20 তেও ঝড়ের গতিতে রান করতে পারে। এই ছেলেটারে অন্তত মুমিনুল বানায়েন না। এই মানে আজকে তো আবেগের একটা করলাম। এর মধ্যে একটু ক্রিকেটীয় কথা বলি যে জয় যেন কোনোভাবেই মুমিনুলের ওই বিপদটা না পড়ে। সেরকম একটা দিন দেখতে চাই আর কালকে ইনিংস দুটো আরো বড় হোক। জয়ের একটা ডাবল সেঞ্চুরি আর মুমিনুলের কাছে কি বলবো? সেঞ্চুরিতে এখন আর ভাল লাগে না মুমিনুল। সৌরভ এইটা একটু আরো বড় করেন। কালকে জয় ডাবল সেঞ্চুরি করলে আপনিও করেন। ২ টো ডাবল সেঞ্চুরি এক ইনিংসে হয়ে যাক। অনেক রেকর্ড হচ্ছে তো আরো কিছু হয়ে যাক। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।